শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ। মার্টিন লুথার কলেজের বাংলা প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আমরা সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত লাল সালু উপন্যাস আলোচনা করছি। আমরা পাঠ্য বই থেকে উপন্যাসটি আমরা আলোচনা করছি। গতদিন যে অংশে ছিলাম, তাহের এবং কাদের বিলের আমন ধান খেতে কিভাবে নৌকা দিয়ে বিশেষ কৌশলে মাছ শিকার করে, সেই অংশটুকু ছিল। হঠাৎ তাহের ঈষৎ কেঁপে উঠে মুহূর্তে শক্ত হয়ে যায়। সামনের পানে চেয়ে থেকেই পেছনে আঙুল দিয়ে ইশারা করে, সামনে বাঁয়ে, একটু বাঁয়ে কটা শীষ নড়ছে। নিরাগ পড়া বিস্তৃত ধান খেতে কেমন স্পষ্ট দেখায় সে নড়া। আরো বাঁয়ে, সাবধান, আস্তে। তাহেরের আঙুল অদ্ভুত ক্ষিপ্রতায় এসব নির্দেশ দেয়। তাহের নৌকার সামনে থেকেই তার ভাইকে নির্দেশনা দিচ্ছিল যে মাঠের কোন অংশে ধানের শীষ নড়ছে, সেখানে ভাসা মাছ আছে, শোল আর বোয়াল, অন্যান্য যে সমস্ত মাছ ভেসে ওঠে, সেই ভাসা মাছ তারা শিকার করে। সুতরাং যেখানে ধানের পাতা নড়ছে সেই অংশটাতে নিশ্চিতভাবে মাছ আছে। খুব আস্তে আস্তে, একেবারে শব্দ না করে নৌকা চালিয়ে তারপর সেই মাছের কিছুটা কাছাকাছি গিয়ে নিশানা ঠিক করে কোচ অথবা জুটি দিয়ে সেই মাছ তারা শিকার করে। ততক্ষণে সে পাশ থেকে আলগোছে কোচটা তুলে নিয়েছে। নিতে একটু শব্দ হয়নি। তার প্রমাণ, ধানের শীষ এখনো ওখানে নড়ছে। তারপর কয়েকটা নিঃশ্বাস রুদ্ধ করা মুহূর্ত। দূরে যে কটা নৌকা ধান ক্ষেতের ফাঁকে ফাঁকে এমনি নিঃশব্দে ভাসছিল, সেগুলো থেমে যায়। লোকেরা স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে ধনুকের মতো টান হয়ে ওঠা তাহেরের কালো দেহটির পানে। তারপর দেখে হঠাৎ বিদ্যুৎ চমকের মতো সেই কালো দেহের ঊর্ধ্বাংশ কেঁপে উঠল। তীরের মতো বেরিয়ে গেল একটা কোঁচ। তাহের মাছটির শিকারের আগে যে প্রস্তুতি নিয়েছে, যে নিশানা নিয়েছে, সেই বিবরণ আমরা পেয়েছি যে সে মাছটিকে তাক করে নিশানা করে বিশেষ কৌশলে তারপর সেই কোচটা নিক্ষেপ করলো। একটু পরে একটা বৃহৎ রুই মাছ হাঁ করে ভেসে ওঠে। আবার নৌকা চলে ধীরে ধীরে সন্তর্পণে। একটু পরে তাহেরের অব্যর্থ নিশানা, তার নিশানা সাধারণত কোনো সময় মিস হয় না। একটা রুই মাছ, যে মাছটাকে নিশানা করে সে কোচ ছুঁড়েছিল, সেই মাছটা ভেসে উঠল। মাছটার মধ্যে কোঁচ লেগেছে এবং মাছটা সেই পানিতে ভেসে উঠেছে। এক সময় ঘুরতে ঘুরতে তাহেরদের নৌকা মতিগঞ্জের সড়কটার কাছে এসে পড়ে। কাদের পেছনে বসে তেমনি নিষ্পলক দৃষ্টিতে চেয়ে আছে তাহেরের পানে, তার আঙ্গুলের ইশারার জন্য। হঠাৎ এক সময় দেখে তাহের সড়কের পানে চেয়ে কি দেখছে। চোখে তার বিস্ময়ের ভাব। সেও সেদিকে তাকায়। দেখে মতিগঞ্জের সড়কের ওপরেই একটি অপরিচিত লোক আকাশের পানে হাত তুলে মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। শীর্ণ মুখে
কগাছি দাড়ি, চোখ নিমীলিত। মুহূর্তের পর মুহূর্ত কাটে, লোকটির চেতনা নেই। নিরাক করা আকাশ যেন তাকে পাথরের মূর্তিতে রূপান্তরিত করেছে। তাহের কাদের মাছ ধরতে ধরতে একটা সময় মতিগঞ্জের সড়কের কাছাকাছি আসে। তো কাদের নৌকার পিছনে বসে তাহেরের আঙ্গুলের ইশারার অপেক্ষা করছিল, কিন্তু এর মাঝখানেই দেখলো যে তাহের কিছুটা অন্যমনস্ক। সে মতিগঞ্জের সড়কের উপরে কাকে যেন দেখছে। এবার কাদেরও খেয়াল করলো যে মতিগঞ্জের সড়কের উপরে একজন অপরিচিত লোক আকাশের দিকে হাত তুলে মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, এবং এই লোকটি অনেক সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছে, পার হয়ে যাচ্ছে। লোকটির অন্যদিকে যেন কোনো খেয়াল নেই, সে মোনাজাতের ভঙ্গিতে আকাশের দিকে তাকিয়ে আছে তো আছেই। মনে হচ্ছে মানুষটির কোনো চেতনা নেই। মানুষটি সেই এমন ভাবে মোনাজাত করছে আকাশের দিকে চেয়ে, যে এই নিরাগ পড়া শ্রাবণের এই নিরাগ পড়া ভ্যাবসা যে গরম, এই সময় এই এরকম গরমের সময় আকাশটা যেন তাকে একেবারে পাথরের মূর্তি বানিয়ে দিয়েছে। সে নিশ্চল পাথরের মূর্তির মতো, পাথরের মতো সেই আকাশের পানে তাকিয়ে আছে। কাদের আর তাহের অবাক হয়েছে দেখে মাছকে সতর্ক করে দেবার ভয়ে কথা হয় না, কিন্তু পাশেই একবার ধানের শীষ স্পষ্টভাবে নড়ে ওঠে, ঈষৎ আওয়াজ হয়, সেদিকে দৃষ্টি নেই। তাহের কাদের যখন মাছ শিকারে যায় তখন কথা বললে শব্দ হবে, মাছেরা বুঝতে পারবে, পালিয়ে যাবে। এই জন্য এই দুই ভাই কিন্তু মাছ শিকারের সময় তেমন কথাবার্তা বলে না। তো এই সময়ও তারা পাশে ধানের শীষ নড়ছে, নিঃসন্দেহে এখানে মাছ আছে। কিন্তু এবার এই দুই ভাই যেন অন্যমনস্ক, বিশেষ করে সেই লোকটি যে আকাশে মোনাজাতের ভঙ্গিতে আকাশের দিকে তাকিয়ে আছে, তার প্রতি যেন এদের এক ধরনের বিস্ময়ের ভাব, কৌতূহল জেগেছে। এজন্য তারা মাছ শিকারের দিকে তাদের আর কোনো খেয়াল নেই। এক সময় লোকটি মোনাজাত শেষ করে কিছুক্ষণ কি ভেবে ছট করে পাশে নামিয়ে রাখা পুঁটুলিটা তুলে নেয়। তারপর বড় বড় পা ফেলে উত্তর দিকে হাঁটতে থাকে। উত্তর দিকে খানিকটা এগিয়ে মোহাম্মদনগর গ্রাম, তাহের ও কাদেরের বাড়ি সেখানে। এক সময় এই লোকটি মোনাজাত শেষ করে, তারপর কিছুক্ষণ চিন্তা করে, তারপর হঠাৎ করে কি যেন চিন্তা করে, কি যেন ভেবে পাশে তার যে পুটুলিটা ছিল, তার জামা কাপড় সহ জিনিসপত্র নিয়ে, যে সামান্য জিনিস সে ব্যাগে পুটলিতে করে কাপড়ে বেঁধে এনেছিল, সেটি সে তুলে নেয়। তারপর লম্বা লম্বা পায়ে বড় বড় ধাপ ফেলে উত্তর দিকে হাঁটতে থাকে, এবং এই উত্তর দিকে খানিকটা এগিয়ে গেলেই যে গ্রামটি, গ্রামের নাম মোহাম্মদনগর গ্রাম, তাহের কাদেরের বাড়ি এই গ্রামে। আর এই মোহাম্মদনগর গ্রামকে কেন্দ্র করেই এই উপন্যাসের যে আলোচ্য ঘটনা পরিসমাপ্তি পেয়েছে, বিস্তার, ক্রমবিস্তার, পরিণতি, সফলতা পেয়েছে এই মোহাম্মদনগর গ্রামকে কেন্দ্র করেই। অপরাহ্নের দিকে মাছ নিয়ে দুই ভাই বাড়ি ফিরে খালেক ব্যাপারীর ঘরে কেমন একটা জটলা। তো দুপুর গড়িয়ে গেছে, বিকেলের সময় এই দুই ভাই মাছ শিকার করে বাড়ি ফিরছে। ফেরার পথে তারা দেখলো যে খালেক ব্যাপারীর ঘরে কেমন যেন একটা জটলা।
সেখানে গ্রামের লোকেরা আছে, তাদের বাপও আছে। সকলের কেমন গম্ভীর ভাব, সবার মুখ চিন্তায় নত। ভেতরে উঁকি মেরে দেখে একটু আলগা হয়ে বসে আছে সেই লোকটা। নৌকা থেকে মতিগঞ্জের সড়কের ওপর তখন যাকে মোনাজাত করতে দেখেছিল। রোগালোক, বয়সের ধারে যেন চোয়াল দুটো উজ্জ্বল, চোখ বুজে আছে, কটরাগত নিমিলিত, সেই চোখে একটু কম্পন নেই। খালেক ব্যাপারীর বাড়ির জটলার মাঝখানে তাহের কাদেরের বাবা ইতোমধ্যে এসেছে। আরো যারা এখানে উপস্থিত এই সমাবেশে সভায়, তারা সকলের খুব গম্ভীর ভাব এবং সবাই খুব চিন্তাগ্রস্ত, সবাই খুবই চিন্তিত। আর ভেতরে উকি মেরে তারা যা দেখলো, যে লোকটিকে দেখলো, যে এই লোকটি সেই মতিগঞ্জ সড়কের উপরে যে মোনাজাতের ভঙ্গিতে দীর্ঘক্ষণ আকাশের পানে তাকিয়েছিল, সেই লোকটি চোখ বুজে এখানে বসে আছে। এভাবেই মজিদের প্রবেশ হলো মহব্বতনগর গ্রামে। প্রবেশটা নাটকীয় হয়েছে সন্দেহ নেই, কিন্তু গ্রামের লোকেরা নাটকেরই পক্ষপাতী। সরাসরি মতিগঞ্জের সড়ক দিয়ে যে গ্রামে এসে ঢুকবে, তার চেয়ে বেশি পছন্দ হবে তাকে যে বিলটার বড় অশ্বত্থ গাছ থেকে নেমে আসবে। মজিদের আগমনটা তেমনি চমকপ্রদ এই জন্যে যে তার আগমন মুহূর্তে সমস্ত গ্রামকে চমকে দেয়। শুধু তাই নয়, গ্রামবাসীর নির্বুদ্ধিতা সম্পর্কে তাদের সচেতন করে দেয়, অনুশোচনায় জর্জরিত করে দেয় তাদের অন্তর। মজিদ যেভাবে মতিগঞ্জের সড়কে খানিকটা মোনাজাতের ভঙ্গি করে মহব্বতনগর গ্রামে আসলো, তার এই ধরনের আগমনটা অনেকটা নাটকীয় হয়েছে। সে যদি সরাসরি মহব্বতনগর গ্রামে পায়ে হেঁটে চলে আসতো, সেটি খুব বেশি একটা নাটকীয় হতো না। কারণ গ্রামের মানুষ সাধারণ কোনো ঘটনায় তো তারা খুব বেশি একটা আকৃষ্ট হবে না, খুব বেশি একটা কৌতূহল প্রবণ হবে না। এই কারণে মজিদ মহব্বতনগর গ্রামে প্রবেশ করেছে নাটকীয় ভঙ্গিতে। এবং এটি একদিকে ভালো যে কোনো সরল সাধারণ ঘটনা তো গ্রামের মানুষকে আকৃষ্ট করবে না, বরং এটা হতে পারত যে মজিদ যদি সরাসরি মতিগঞ্জে যে সড়ক দিয়ে আসছে, এখান দিয়ে যেভাবে নাটকীয় ভাবে এসেছে, এটা যতটা আকর্ষণীয় হয়েছে, এটা এই ঘটনাটা আরো বেশি আকর্ষণীয় হতে পারত যদি এমন হতো যে এই বিলের মাঝখানে যে বট গাছ, বটবৃক্ষ, প্রাচীন গাছ রয়েছে, সেই গাছ থেকে যদি সে সরাসরি এখানে আসতে পারত, তাহলে মানুষ যদি সেটা দেখতো, তাহলে তারা বেশি আরো বেশি আকৃষ্ট হতো, আরো বেশি নাটকীয় হতো, চমকপ্রদ হতো। তো মজিদ গ্রামে প্রবেশ করে আসলে একটা নাটকীয় আবহ তৈরি করেছে, যার কারণে সে গ্রামবাসীকে চমকে দিতে সক্ষম হয়েছে। গ্রামবাসীকে তাদের অজ্ঞতা সম্পর্কে সে ধরিয়ে দিতে পেরেছে এবং বড় রকমের অনুশোচনার আগুনে গ্রামবাসীর বিবেক জ্বলছে, দংশন করছে, সেটি সে করতে সক্ষম হয়েছে। শীর্ণ লোকটি চিৎকার করে গালাগাল করে লোকদের। খালেক ব্যাপারী ও মাতব্বর রেহান আলী ছিল। জোয়ান, মদ্য, কালু, মতি তারাও ছিল।
কিন্তু লজ্জায় তাদের মাথা হেঁট। নবাগত লোকটির কোটরাগত চোখে আগুন। আপনারা জাহেল, বেলেম, আনফারক, মুদাসসির পীরের মাজারকে আপনারা এমনি করি ফেলি রাখছেন। শীর্ণ লোকটি গ্রামের মানুষদের গালিগালাজ করে যাচ্ছে অবলীলায়। খালেক ব্যাপারী ও মাতব্বর রেহান আলী ছিল এই গ্রামের মাতব্বর, প্রভাবশালী অর্থবিত্তশালী মানুষ। জোয়ান মরদ কালু মতি এরাও ছিল গ্রামের নৌজওয়ান যারা, মর্দ পালোয়ান যারা, কালু মতি সহ অনেকেই ছিল। কিন্তু সবাই লজ্জায় মাথা নিচু করে আছে। নবাগত এই মানুষটি, এই আগন্তুক যে লোকটি এসেছে, তার চোখগুলো কোটরের মধ্যে স্থিত, গর্তের মধ্যে মনে হয় ঢুকে গেছে চোখগুলো। কিন্তু এই লোকটি যে কথাগুলো তাদের বলছে যে আপনারা জাহেল, বেএলেম, আনফারা, বলছে আপনারা অশিক্ষিত, মূর্খ, আপনারা আপনাদের কোনো জ্ঞান নেই। মুদাসসির পীরের মাজারকে আপনারা এমন করে অযত্নে অবহেলায় ফেলে রেখেছেন। গ্রাম থেকে একটু বাইরে একটা বৃহৎ বাঁশ ঝাড়, মোটাসোটা হলদে তার গুঁড়ি, সেই বাঁশ ঝাড়ের কগজ ওধারে একটা পরিত্যক্ত পুকুরের পাশে ঘন সন্নিবিষ্ট হয়ে আছে গাছপালা। যেন একদিন কার বাগান ছিল সেখানে। তারই এক ধারে তাল খাওয়া ভাঙা এক প্রাচীন কবর। ছোট ছোট ইটগুলো বিবর্ণ শ্যাওলায় সবুজ, যুগ যুগের হাওয়ায় কালচে, ভেতরে সুড়ঙ্গের মতো। শেয়ালের বাসা হয়তো। ওরা কি করে জানবে যে ওটা মুদাসসির পীরের মাজার? এবার মজিদ আসল ঘটনায় আসছে। সে যে এক নাগারে বিরতিহীন ভাবে গ্রামের মানুষকে গালাগালি করেছে, বকাঝকা করেছে, সে এবার কারণটা তাদেরকে বলছে যে গ্রামের বাইরে বড় একটা বাঁশঝাড় আছে। সেই বাঁশঝাড়গুলোর গুড়িগুলো একেবারে হলদে হয়ে গেছে। বাঁশগুলো অনেক বেশি মোটা, দীর্ঘকাল সেই বাঁশঝাড়ের বাঁশ কাটা হয়নি। আর সেই বাঁশঝাড়ের পাশে একটু দূরে একটা পুকুর আছে, সেখানে বন জঙ্গল হয়ে আছে, অনেক গাছপালা। এই কয়েকদিন আগে সেটি বাগান ছিল, কিন্তু পরিচর্যার অভাবে, যত্নের অভাবে সেখানে আর কেউ যায় না। এরকম একটা পরিত্যক্ত জায়গা। তার পাশেই একটা প্রাচীন কবর, যে কবরটা বাধাই করা, ইট দিয়ে বাধাই করা ছিল, সেই ইটগুলো বিবর্ণ হয়ে গেছে। সেখানে উপরে শ্যাওলা, সবুজ শ্যাওলা জমেছে। আর এটা যেহেতু পরিচর্যা করা হয় না, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না, সেটা কালচে রং হয়েছে ইটগুলোর উপরে। ভেতরে সুড়ঙ্গের মতো, শেয়াল হয়তো বা বাসা বেঁধেছে। গ্রামের মানুষ পারতপক্ষে সেই কবরের আশপাশে কখনো পা মারায় না। এই কারণে কেউ ওখানে যায়ও না। সুতরাং এই যে এই পরিত্যক্ত এই কবরটা কবে কার কবর, এটা গ্রামের অধিকাংশ লোক একেবারেই জানে না। আর এটা যে সে অজানা কোনো পীরের মাজার, মুদাসসির পীরের মাজার, সেটি এই গ্রামের কারোরই জানা ছিল না। সভায়
অশীতিপর বৃদ্ধ সলেমনের বাপও ছিল হাঁপানির রোগী। সে দম খিঁচে লজ্জায় নত করে রাখে চোখ। আমি ছিলাম গারো পাহাড়ে, মধুপুর গড় থেকে 3 দিনের পথ। এবার মজিদ যে কথাটি বলছে, এই সভায় অনেক বয়স্ক মুরব্বী, সলোমনের বাপ হাঁপানির রোগী, তার অনেক বয়স, এই গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ। এই অভিজ্ঞ বয়স্ক মানুষটিও জানেন না যে এই বাঁশঝাড়ের কাছে যে পরিত্যক্ত কবরটি, এটি মুদাসসির পীরের কবর। এবার মজিদ নাটকীয় ভাবে আবার তার এই গ্রামে আসার ঘটনাটি সবার কাছে বলছে যে, আমি ছিলাম গারো পাহাড়ে, মধুপুর গড় থেকে 3 দিনের পথ। অনেক দূরে, গারো পাহাড়ের ভিতরে মধুপুরের ভাওয়ালের যে গড়, সেই মধুপুরের গড় থেকে আরো 3 দিনের পথ হেঁটে সেই গারো পাহাড়ি অরণ্যের মধ্যে যেতে হবে। মজিদ বলে যে সেখানে সুখে শান্তিতেই ছিল, গোলা ভরা ধান, গরু ছাগল। তবে সেখানকার মানুষরা কিন্তু অশিক্ষিত, বর্বর। তাদের মধ্যে কিঞ্চিত খোদার আলো ছড়াবার জন্যই অমন বিদেশ বিভুঁইয়ে সে বসবাস করছিল। মজিদ যে গারো পাহাড়ে ছিল, সেইখানকার মানুষ বেশ সুখে শান্তিতেই ছিল। গোলা ভরা ধান ছিল, গবাদি পশু ছিল, প্রত্যেকটি পরিবারে সচ্ছলতা ছিল। কিন্তু হ্যাঁ, সেখানকার লোকগুলো ছিল অশিক্ষিত এবং বর্বর। আর মজিদ তাদের মধ্যে খোদার আলো ছড়ানোর জন্যই, ধর্মীয় জ্ঞান বিস্তারের জন্যই মজিদ সেখানে তাদের সাথে সেই দুর্গম পাহাড়ি অঞ্চলে সে বসবাস করেছিল। তারা বর্বর হলে কি হবে? দিল তাদের সাচ্চা, খাঁটি সোনার মতো। খোদা রসুলের ডাক একবার দিলে, পৌঁছে দিতে পারলে তারা বেচাইন হয়ে যায়। তাছাড়া তাদের খাতির যত্ন ও স্নেহ মমতার মধ্যে বেশ দিন কাটছিল। কিন্তু সে একদিন স্বপ্ন দেখে। সে স্বপ্নই তাকে নিয়ে এসেছে এত দূরে। মধুপুর গড় থেকে 3 দিনের পথ সে দুর্গম অঞ্চলে মজিদ যে বাড়ি গড়ে তুলেছিল, তা নিমেষের মধ্যে ভেঙে ছুটে চলে এসেছে। মজিদ তার গল্প একটানা বলে যাচ্ছে যে গারো পাহাড়ের যে অঞ্চলে সে বসবাস করত, সেখানে মানুষের আর্থিক সক্ষমতা ভালো ছিল, সচ্ছলতা ছিল, গোলা ভরা ধান ছিল, গবাদি পশু ছিল। কিন্তু সে অঞ্চলের মানুষ শিক্ষা দীক্ষা ছিল না, অশিক্ষিত, বর্বর ছিল। আর এই অশিক্ষিত মানুষগুলোর মাঝখানে খোদার আলো, ধর্মীয় জ্ঞান পৌঁছে দেবার জন্যই মজিদ সেখানে বসবাস করেছিল। কিন্তু একদিন সে স্বপ্ন দেখেছে। সেই স্বপ্নটা এরকম যে, সেই মোহাম্মদনগর গ্রামে বাঁশঝাড়ের নিচে পরিত্যক্ত মুদাসসির পীরের যে কবরটা রয়েছে, মাজারটা রয়েছে, কবরটা রয়েছে, এই কবরটা, এই মাজারটার দেখভাল তাকে করতে হবে, যত্ন আত্তি করতে হবে, তাকে খাদেমদারি করতে হবে। সেই কারণেই মধুপুর গড় থেকে 3 দিনের পথ দুর্গম পাহাড়ি অঞ্চলে মজিদ যে সুখের নিবাস গড়ে তুলেছিল, তার বাসস্থান, বাড়ি ঘর তৈরি করেছিল, সেগুলো
এক মুহূর্তে ভেঙে ফেলে সে এখানে চলে এসেছে। লোকেরা ইতিমধ্যে বার কয়েক শুনেছে সে কথা, তবু আবার উৎকর্ণ হয়ে ওঠে। উনি একদিন স্বপ্নে ডাকি বললেন, বলতে বলতে মজিদের কোটরাগত ক্ষুদ্র চোখ দুটো পানিতে ছাপিয়ে ওঠে। মজিদ ইতোমধ্যে তার আগমনের এই হেতু কারণটা বারবার বলেছে, এবং যতই নতুন নতুন লোক যাচ্ছে অতি উৎসাহ নিয়ে আগ্রহ ভরে সে এই ঘটনাটি তাদের কাছে বলছে, এবং তার এই কথা বলা এবং অভিনয় মানুষদের মধ্যে বিশ্বাস জাগিয়ে তুলছে। ঘটনাটি যে সত্যি তার এই আগমনের যৌক্তিক যে একটা কারণ রয়েছে, পটভূমি রয়েছে, সেটা মজিদ তাদের বিশ্বাস করার, বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য যথেষ্ট অভিনয়ে পটু মজিদ সেটি করতে সক্ষম হয়েছে। কেননা সে বারবার বলে যে সেই গারো পাহাড়ের সুখের আরামপ্রদ জীবনে সে ভালোই ছিল, অভাব অনটন ছিল না, দুঃখ দারিদ্র ছিল না, কিন্তু তবুও রাতে একদিন স্বপ্নের মধ্যে যখন উনি আমাকে ডেকে বললেন সেই মুদাসসির পীর, তখন কিন্তু মজিদ আর নিজেকে সামলে রাখতে পারেনি, আটকে রাখতে পারেনি। সে বাধ্য হয়েই সে পীরের নির্দেশ পালন করবার জন্য সে দূর দূরান্তের সেই দুর্গম গারো পাহাড় থেকে এই গ্রামে সে চলে এসেছে। গ্রামের লোকগুলি ইদানিং অবস্থা সম্পন্ন হয়ে উঠেছে, জোত জমি করেছে, বাড়ি ঘর করে, গরু ছাগল আর মেয়ে মানুষ পুষে চড়াই উতরাই ভাব ছেড়ে স্থির স্থির হয়ে উঠেছে, মুখে চিকনাই হয়েছে। এই গ্রামের নগর গ্রামের লোকগুলোর হালে সম্প্রতি তাদের অবস্থা ভালো হয়েছে। তারা জায়গা জমি কিনেছে, বাড়ি ঘর করেছে, গবাদি পশু লালন পালন করে, মেয়ে মানুষ পুষে বিয়ে শাদী করে সংসারী হচ্ছে মানুষগুলো, এবং সবাই আগে যে অভাব অনটন ছিল সেটিকে জয় করে একটি সচ্ছল আরামপ্রদ আরামদায়ক জীবন যাপন করছে। কিন্তু ক্ষুধার দিকে তাদের নজর কম। এখানে ধান খেতে হাওয়া গান তোলে বটে, কিন্তু মুসল্লিদের গলা আকাশে ভাসে না। এই মানুষগুলোর অর্থনৈতিক সচ্ছলতা, স্বাবলম্বী হবার পরে কিন্তু ধর্মকর্মের প্রতি এদের উৎসাহ, উদ্দীপনা, আগ্রহ সেটি কম। এখানে যখন ধান খেতে বাতাস বয়ে যায়, তখন কিন্তু এরা যে ধর্মীয় বিষয়, এরা কৃষি কাজ করে, জমি গবাদি পশু লালন পালন করে ঠিকই, কিন্তু এখানে ধর্মকর্মের চর্চাটা খুব কম। গ্রামের প্রান্তে সেই জঙ্গলের মধ্যে কবরের পাশে দাঁড়িয়ে বুকে ঝোলানো তামার দাঁত খিলাল দিয়ে দাঁতের গহ্বর খোঁচাতে খোঁচাতে মজিদ সেদিন সে কথা স্পষ্ট বুঝেছিল। তো মজিদ যেদিন প্রথম সেই এই গ্রামে আসলো, গ্রামটা ঘুরে দেখলো, তামার দাঁতের খিলাল দিয়ে সে দাঁত খোঁচাতে খোঁচাতে সে গ্রামটা যখন ঘুরছিল, দেখছিল ঘুরে ঘুরে, সেই দিনই বুঝতে পেরেছিল এই গ্রামের মানুষদের মনোজাগতিক
যে বৈশিষ্ট্যটা। সঙ্গে সঙ্গে সেও বুঝেছিল যে দুনিয়ায় সচ্ছল ভাবে দুবেলা খেয়ে বাঁচবার জন্যে যে খেলা খেলতে যাচ্ছে সে খেলা সাংঘাতিক। মজিদ এটাও বুঝতে পেরেছিল যে পৃথিবীতে দুমুঠো খেয়ে পড়ে বাঁচবার অধিকার তার আছে। সেই অধিকার বাস্তবায়ন করবার জন্য মজিদ যে পথে পা বাড়িয়েছে, যে ভয়ঙ্কর খেলা সে খেলতে যাচ্ছে, একটা মিথ্যেকে সত্যে পরিণত করে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট একটি ঘটনাকে সে সাজিয়ে গুছিয়ে অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করে সে যা করতে যাচ্ছে সেই খেলার মধ্যে বিপদ আছে। যদি কখনো কশ্চিন কালে সে ধরা পড়ে যায় তাহলে সেটার মাসুলও তাকে গুনতে হবে অনেক বড়। মনে সন্দেহ ছিল, ভয়ও ছিল, কিন্তু জমায়েতের অধোবদন চেহারা দেখে পরিষ্কার হয়ে গিয়েছিল অন্তর। হাঁপানি রোগগ্রস্ত অশীতিপর বৃদ্ধের চোখের পানে চেয়েও তাতে লজ্জা ছাড়া কিছু দেখেনি। মজিদ যে মিথ্যে কথাটি বলেছিল, মিথ্যে ঘটনাটি বলেছিল, বিশেষ করে এই বারছাড়ের পরিত্যক্ত মাজারকে মুদাসসির পীরের মাজার বলে চালিয়ে দিয়েছিল, এই গ্রামের বয়স্ক লোকেরাও যে সেটা নির্দ্বিধায়, নির্বিবাদে, নির্বিরোধে মেনে নিয়েছিল, কেউ যে তাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়নি, এটি তার সৌভাগ্য। এমনও তো হতে পারত যে গ্রামের কেউ যদি দাবি করত যে কবরটা তার আত্মীয়ের, তার বাবার অথবা তার দাদুর, এটি মুদাসসির পীরের নয়, সুতরাং সেই ক্ষেত্রে ভয়াবহ বিপদ তার ঘটতে পারত এই অজানা অচেনা জায়গায়। কিন্তু মজিদ সফল হয়েছে। ভাগ্যের যে লটারিতে খেলতে যাচ্ছিল, ভয়ঙ্কর যে লটারি সে খেলতে যাচ্ছিল, যে দান চেলেছিল, সে সফল হয়েছে, কেউ তাকে চ্যালেঞ্জ করেনি। সুতরাং নিশ্চিত হয়েছে যে না, সে যে কথাটি বলেছে, যে ঘটনাটি মিথ্যে হলেও সবাই তা সত্য ভেবে সত্য ঘটনা হিসেবেই সে গ্রহণ করেছে। তার আর কোনো প্রতিপক্ষ, কোনো চ্যালেঞ্জ রইল না। তা এই পর্যন্তই আজকে আমরা আলোচনা করলাম। তোমরা পাঠ্য বই থেকে আমার আলোচিত যে অংশটি, পাশাপাশি তোমরা উপন্যাসটির আরো নিজেরও বাসায় বেশি বেশি করে পড়বে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।